নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি করে ঘটনার পর থেকে কিন্তু বারবার করে জাস্টিসের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে এবং তারপর সিবিআই হাতে মামলা যায়। সুপ্রিম কোর্টের আজকে শুনানি ছিল, যার দিকে কিন্তু প্রত্যেকেরই চোখ ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মূলত নির্দেশ কিছু দেওয়া হয় কিনা সেদিকেও নজর ছিল। ইতিমধ্যেই যে প্রসঙ্গগুলো উঠে এসেছে, যেমন সিসিটিভির প্রসঙ্গ, তার পাশাপাশি প্রভাবশালী তত্ত্বের কথা ইতিমধ্যেই চলে আসছে এবং তারই সঙ্গে কিন্তু সিবিআই তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলেও কিন্তু ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। আর এরই সঙ্গে সমস্ত পরিষেবায় জুনিয়র চিকিৎসকরা অংশগ্রহণ করছেন কি, এই প্রসঙ্গও কিন্তু একই সঙ্গে উঠে আসে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাজা, বিজেপির তরফ থেকে অভ্র সেন এবং আমাদের সঙ্গে সিপিএম এর তরফ থেকে রয়েছেন শুভজিৎ সরকার। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আলোচনায় আসবার শেষের যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বললাম, অর্থাৎ মূলত সমস্ত পরিষেবায় জুনিয়র চিকিৎসকদের অংশগ্রহণ প্রসঙ্গ নিয়ে আন্দোলনকারী তথা জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তিনি কি বলেছেন সাংবাদিকদের শোনাবো। মেডিকেল সায়েন্সের লিমিটেশনস আছে, এটা আমরা সবাই জানি। এই জিনিসটাকে রোগীর মৃত্যু অবশ্যই দুর্ভাগ্যজনক, হতাশাজনক, কিন্তু সেই জিনিসটাকে কাজে লাগিয়ে বা ডাক্তারদের উপর মারধর করা। এসেনশিয়াল সার্ভিসের পার্টের মধ্যে আইপিডির যে পরিষেবা, যে পেশেন্টটার ওটি হলো, ওটি করার পর সেই পেশেন্টটাকে কি আমরা দেখতে যাচ্ছি না? দেখতে যাচ্ছি। তাহলে আইপিডি পরিষেবাটা যেটুকু এমার্জেন্সির সাথে লিঙ্কড, সেই পরিষেবাটা আমরা দিচ্ছি। ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের মেডিকেল এমওটিআর যারা, তারা একটা অংশ কাজে ছিল, সিনিয়র চিকিৎসকের একটা অংশ কাজে ছিল, হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কাজে ছিল না। তাহলে স্পেসিফিকলি যদি বলেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবার মধ্যে ছিল কি ছিল না, এই নিয়ে কোর্টের অর্ডারটা দেখলে আমাদের দিক থেকে পরবর্তী যা কর্মসূচি নেওয়ার মিটিংয়ের পর সেই কর্মসূচির পক্ষ থেকে মানে কমপ্লিট সিজুয়ার তুলে নিচ্ছি কি তুলে নিচ্ছি না, এটা মিটিংয়ের পর আমরা বলতে পারি। চিকিৎসকদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর অনিকেত মাহাতো ইতিমধ্যেই যেটা বলে দিলেন, অর্থাৎ মূলত কোর্টের অর্ডার দেখবেন এবং তারপর মূলত কি সিদ্ধান্ত এবং তারা মূলত কোন কোন কাজে ছিলেন এই পুরো বিষয় নিয়ে কথা বলবেন, ইতিমধ্যেই বলে দেওয়ার। আলোচনায় আসার আগে জিবি মিটিং এই মুহূর্তে চলছে, আর জিবি মিটিংয়ে মূলত কি সিদ্ধান্ত তাদের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে, কি ইঙ্গিত আমরা জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, আমরা জানি ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের অর্থাৎ আন্দোলনকারীদের জিবি মিটিং চলছে, মূলত কি এই মুহূর্তে আলোচনায় উঠে আসছে, কোন দিকে ইঙ্গিত, বিশেষ কিছু কি স্পষ্ট হচ্ছে? খুব সংক্ষেপে অর্কদীপ্ত। শিলাদিত্য, তিনটে জিনিস রয়েছে যে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সার্বিকভাবে সমস্ত পরিষেবা প্রদান করবেন কিনা, অর্থাৎ এমার্জেন্সি বা এসেনশিয়াল সার্ভিসের বাইরে তারা ওপিডি বা অন্যান্য পরিষেবাতে যোগ দেবেন কিনা, 1 নম্বর, নাকি তারা 2 নম্বর হচ্ছে তারা শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিসেই থাকবেন কিনা, এবং 3 নম্বর হচ্ছে যে তারা আবারও কর্মবিরতির পথে হাঁটেন কিনা। কারণ যে কথাটা বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যে যদি সুপ্রিম কোর্টের যে আজকে হিয়ারিংটা রয়েছে সেটা যদি সদর্থক না হয়, সেক্ষেত্রে রাজ্য একটা কর্মবিরতির ডাক দেওয়া হতে পারে। কি হবে? এই তিনটে কিন্তু রাস্তা খোলা রয়েছে, বা আরও একটা চতুর্থ রাস্তাও হতে পারে যে তারা আরও একবার প্রশাসনের সাথে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করতে পারেন বা বৈঠকের চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে সেখান থেকেও কোনো সমাধান সূত্র বেরোতে পারে কিনা সেদিকেও কিন্তু তারা সেই চেষ্টাটাও তারা করতে পারেন। অর্থাৎ এই 4টে অপশনস এই মুহূর্তে খোলা রয়েছে শিলাদিত্য। যে কোনো একটা হয়তো চিকিৎসকরা বেছে নেবেন বা এখনও তারা আলোচনা করতে চাইবেন। তবে এই মুহূর্তে জিবি মিটিং চলছে, 6:30 থেকে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক শেষ হওয়ার পরেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের সিদ্ধান্ত বা তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে জানাবেন। তুমিও পরিস্থিতির দিকে নজর রাখো অর্কদীপ্ত। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। এরপর কি মূলত কি সিদ্ধান্ত সেদিকে নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে অতিথিরা রয়েছেন এবং তারই সঙ্গে ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছেন আইনজীবী শামীম আহমেদ। শামীমদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শশীদি, আপনার কাছেই প্রথমে যাব। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে বক্তব্য, অর্থাৎ কেন সব পরিষেবায় কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা, এই প্রসঙ্গে ক্রমে এই মুহূর্তে আপনারা এর আগেও বারবার করে আবেদন জানিয়েছেন যে একদিকে আন্দোলন বা বক্তব্যের জায়গা থাক, আর অপর দিকে তারা যাতে সমস্ত দিক বা সমস্ত কাজ বা সমস্ত পরিষেবায় অংশগ্রহণ করেন পরিষেবা সচল স্বাভাবিক রাখার জন্য। সুপ্রিম কোর্টের আজকের এই বক্তব্যেও কোথাও কি মিল? সুপ্রিম কোর্ট নিশ্চয়ই একটু চিন্তা প্রকাশ করেছে, কারণ প্রতিটি হিয়ারিংয়ে তারা কিন্তু অনুরোধের জায়গা রেখেছে। প্রথমে সর্বভারতীয় ক্ষেত্রে যখন ডাক্তারদের একটি কর্মবিরতি ছিল সেখানে সকলকেই, তারপর নিশ্চয়ই আরজি করে জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদেরকেও অনুরোধ, এবং যেটা রাজ্য সরকারও বারংবারই ওই অনুরোধটাই জায়গায় রেখেছিল, যেটা আপনিও বললেন যে কথা আলোচনা
এবং ইতিমধ্যে আজকেও কোর্টে সাবমিট করেছেন রাজ্য সরকার যে পরিকাঠামো দিক দিয়ে কত দূর অবধি কাজ করেছে। 31শে অক্টোবর অবধিও সময় চাইলেও আমাদের কাউন্সিল রাজ্য সরকার পক্ষ থেকে বলেছেন যে 15ই অক্টোবর মধ্যে কাজটা অনেকটাই হবে। এবং সেখানে দুটো বিষয় একটা এলো, যাই হোক সুপ্রিম কোর্ট পরের হিয়ারিং 14ই অক্টোবর দিয়েছে, তার মানে 15ই অক্টোবর আমরাও বলছি কাজটা সম্পূর্ণভাবে আর্জি করে বিশেষভাবে ফোকাসটা ছিল কাজটা হবে, যদি বা সমস্ত হসপিটালে সিসিটিভি ইত্যাদি রেস্টরুমস সব কিছু কাজ হচ্ছে। এবং এর মধ্যে দুটি আসে যেটা রাজ্য সরকার থেকেও বলেছে যে সিবিআই আমাদের অনুমতি দিলে আমরা আরও কাজ দ্রুত গতিতে করতে পারি। আরেকটা যে সাধারণতভাবে টেন্ডারের প্রক্রিয়া থাকে যার মধ্যে দিয়ে কে কাজ করবে, এই সবটা নিয়ে সুপ্রিম কোর্টও একটা চিন্তা যেটা ব্যক্ত করেছে যে হ্যাঁ, এবং এটা নিয়ে দীর্ঘ একটা কথা হয়েছিল যে ওপিডি আইপিডি মানে খুব স্পেসিফিক তখন কথা হচ্ছিল। এবং মাননীয় চিফ জাস্টিস তখন যখন একটা সোকল অর্ডার দেন প্রত্যেকটি দিনের শেষে হিয়ারিংয়ের শেষে, সেটাতেও তিনি পরিষ্কার বললেন যে হ্যাঁ জুনিয়র ডাক্তার হয়ে যিনি কাউন্সিল লয়ার আছেন, হ্যাঁ যে ওপিডি আইপিডিতে সকলেই যুক্ত হচ্ছেন এই সার্ভিসগুলোতে। যাই হোক, এখন জুনিয়র ডাক্তাররাও বসে আছেন এবং তারা আস্থা রেখেছেন রাজ্য সরকারের উপরে। দীর্ঘ অনেকবার আলোচনা হয়, ইমেল মাধ্যমে তারা সময়ও চেয়ে নিচ্ছে, আমাদেরও চিফ সেক্রেটারি চিফ মিনিস্টার নিজেও বসেছেন। এটা আমরা চাই সবটা স্বাস্থ্য পরিষেবাটা সবটাই তো এসেনশিয়াল, স্বাস্থ্য পার সে এসেনশিয়াল পরিষেবাটা, তার মধ্যে আর ক্যাটেগরাইজ আমরা করি না, সবগুলোই এসেনশিয়াল। গরিব মানুষ সরকারি হাসপাতালে আসে, সেটা হোক। কিন্তু মূল দাবি আমাদেরও যে সিপিআই কত দূর আজকেও আমরা পরিষ্কার বুঝতে পারিনি, বন্ধ খামে অনেক কিছু জমা পড়েছে বলে বলছেন, ওই অবধি। শশীদি, অবশ্যই করে এই জায়গায় আসবো। বিজেপি এবং সিপিআইএম এর প্রতিনিধি রয়েছে, তাদের প্রতিক্রিয়া নেব। খালি আপনাকে একটা কথা বলে দিই, সিবিআই এর তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে তাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইয়ের হাতে রয়েছে, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি ইতিমধ্যেই মন্তব্য করেছেন। আমি একটু শামীমদার কাছে আসবো। শামীমদা, ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে চিকিৎসকদের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এখনো পর্যন্ত ওই হাসপাতালেই কর্মরত, অর্থাৎ এখানেও কি প্রভাবশালী তত্ত্ব? দেখুন, শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সদিচ্ছার অভাব আছে। আর যে কারণেই যখন ঘটনা ঘটে যায় তারপরে প্রতিটি পদক্ষেপে আমরা দেখেছি যে কোথাও অপরাধকে ঢাকা দেওয়ার একটা প্রবণতা রাজ্য সরকারের প্রতিটি দপ্তর দেখিয়েছে, সেটা হসপিটাল বলুন বা সেটা পুলিশি ব্যবস্থা বলুন। তো এখনও যেটা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তারা কথা দিয়েছে, কোর্টের কাছে আন্ডারটেক করেছে যে সিকিউরিটি এনশিওর করবে, এবং তারা জানেন যে সিকিউরিটি এনশিওর করতে গেলে আর পারিপার্শ্বিকভাবে আর কি করতে হবে সিসিটিভি ইনস্টলেশনের বাদ দিয়েও। কিন্তু আপনি যদি সিসিটিভি ইনস্টলেশনের কথাও বলেন তাহলে দেখবেন যে সেটাও এখনো পর্যন্ত করতে পারেননি। শামীমদা, আমার প্রশ্ন বা আমার প্রসঙ্গ এক্ষেত্রে যেটা, যে এই মুহূর্তে এক্ষেত্রেও কি ইতিমধ্যেই যে কথা বলা হয়েছে তাতে কি প্রভাবশালী তত্ত্বের প্রসঙ্গ কি চলে আসছে না? আমি আপনার কাছ থেকে পরিষ্কারভাবে জানার এবং বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে জুনিয়র চিকিৎসকদের পরিষেবা প্রদান এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে শোনাবো। সুপ্রিম কোর্টের কি অর্ডার আছে we haven't received so far, but I'm sure আমি অনেকবার ইন্টারেক্ট করেছি জুনিয়র ডক্টরসদের সঙ্গে। দে আর অল হাইলি এডুকেটেড প্রফেশনাল, young professionals I must say, and I'm confident that they understand and appreciate the responsibilities they have towards the general people, and আমি আশা করছি ওরা সব রকম যে পরিষেবা ওরা দিচ্ছিল ওরা সব রকমই পরিষেবা দেবে মানুষের স্বার্থে। এটা আমাদের অনুরোধও থাকলো, আর এটা আমি জানি ওরা করবে, বিকজ আমাদের যে ইন্টারাকশন হয়েছিল সবসময় আমি পজিটিভিটি দেখেছি, এবং আশা করব এই সমস্যাও সমাধান হয়ে যাবে। কেন সব পরিষেবা দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা, সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে এবং রাজ্যের অবস্থান ইতিমধ্যেই আবারও স্পষ্ট করে দেওয়া হলো। দেখুন, আমি শশীদির কথা শুনছিলাম, শশীদি বললেন যে 15ই অক্টোবরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে। উনিও কিন্তু একদম হরফ করে বলতে পারছেন না যে 15ই অক্টোবরের মধ্যে সব কাজ হয়ে যাবে। তাহলে রাজ্যের কত বড় কনফিডেন্স লেভেল আমরা তো বুঝতেই পারছি। সে যাই হোক, ছাড়ুন, নেবে তো আলু পটল ঝিঙে কেনার মতো একদম দরাদরির জায়গায় চলে গেছে রাজ্য। আর রাজ্যের কৌশলী আগের দিনই হিয়ারিংয়ের সময় বলেছিলেন যে আজকে যে হিয়ারিং হবে তার মধ্যে নাকি সব কাজ শেষ হয়ে যেত।
এখন আবার বলা হচ্ছে 15ই অক্টোবরের মধ্যে হলেও হতে পারে, তাও গ্যারান্টি আমরা পাচ্ছি না। আরেকটা কথা বলি যে আমরা তো এটা বড়াই করে শুনেছি তৃণমূলের কাছ থেকে যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার অসাধারণ অবস্থা, অসাধারণ সিস্টেম। ঠিকই, অসাধারণ সিস্টেম বটেই, একই হাসপাতালে মানুষ এবং মুরগি উভয়েরই চিকিৎসা হতে পারে, এত সুন্দর পরিকাঠামো আপনারা তৈরি করেছেন। তো আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন থাকবে রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রী শশীদির কাছে যে আপনি কাইন্ডলি যদি উত্তরটা দেন যে সাগর দত্ততে মাত্র 12টা আইসিইউ বেড কেন, এই উত্তর কিন্তু চাই। আর খালি এটা একমাত্র সাগর দত্তের বিষয় নয় দিদি, আপনাকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে তো আপনারা স্বাস্থ্যসাথী কার্ড চালাচ্ছেন, আয়ুষ্মান ভারত আসতে দেননি, প্রয়োজন নেই বলেছেন আপনাদের, খুব ভালো কথা। এবার একদম পরিসংখ্যান দেখে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে 1500টা প্রাইভেট নার্সিংহোম রয়েছে এবং 400টা প্রাইভেট হাসপাতাল রয়েছে। এইবার আপনারা বারবার করে বলছেন যে রাজ্যের 80% মানুষ এই সরকারি হাসপাতালগুলোর উপর নির্ভরশীল, তারা পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ক্ষমতাশীল নয় বা খুব ধনী পরিবারের নয়। এবার আপনারা তো তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, তার মানে এই স্বাস্থ্যসাথী কার্ডটা নিশ্চয়ই রাজ্যের এই 1900 প্রাইভেট নার্সিংহোম এবং হাসপাতালেও লাগু। আপনারা যখন বলছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, আমাদের রুগীরা মারা যাচ্ছে, তার মানে কি ধরে নিতে পারি যুক্তির খাতিরে যে আপনাদের তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ডটা গলায় ঝুলিয়ে দেখানোর জন্য ওটা প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হাসপাতালগুলো কোথাও নেওয়া হয় না? এই গেল আমার এক প্রশ্ন। এই প্রসঙ্গ থেকে আমরা যদি আজকে চিকিৎসকদেরকে যে আহ্বান কার্যত জানানো হয়েছে, রাজ্যের অবস্থান যেটা স্পষ্ট করা হলো, সেই প্রসঙ্গে দেখুন, আমরাও চাই এই অচল অবস্থা কাটুক, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে নিশ্চয়ই, কিন্তু এইটা ভুলে গেলে চলবে না। আজকে দাঁড়িয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে আবার কিছুজন ঢুকে জুনিয়র ডাক্তারদের ধমকেছে, এফআইআরের কপি আমাদের কাছে এসে পৌঁছেছে কলকাতার বুকে। এইটা কি হচ্ছে বারবার? এবং এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, সবার আর লিস্টে নাম বলছি না, তাহলে ওখানে আমার 5 মিনিট চলে যাবে, বড় বড় সব তো নেতা, কিন্তু হুমায়ুন কবির 1-2 দিন আগে এত বড় বড় ডায়লগ যে দিয়েছেন, তার নামেও এফআইআর হয়েছে। তারপরে রাজ্য পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? অর্থাৎ সদিচ্ছা কোথায় রাজ্য পুলিশের, রাজ্য সরকারের? নিরাপত্তা যে প্রসঙ্গ বারবার করে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো তোলাই হয়েছে, আগেও তোলা হয়েছে। শুভজিৎ, যে হুমায়ুন কবিরের কথা উঠলো না, হুমায়ুন কবিরের যে ভিডিও আমি দেখছিলাম একটা নির্দিষ্ট কোনো সমাজ মাধ্যমে, ওখানে উনি স্পষ্ট বলছেন যে এফআইআর হয়েছে তো কী হয়েছে, আমি ছাড়া পাবো 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজ চলে যাবো, গিয়ে যা বোঝার বুঝে নেবো। আমার কথা হচ্ছে রাজ্য সরকার স্পেসিফিক্যালি আগে হলফনামা দিয়ে বলুক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে, পিজি, ইন্টার্ন, হাউস স্টাফ, মানে যারা নাকি এখনও পাঠরত ছাত্র, তাদের উপর নির্ভরশীল আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা, এবং উই হ্যাভ ইনঅ্যাডিকুয়েট ডক্টরস, এবং আমরা ডক্টর নিয়োগ করতে পারিনি। এটা যদি ওরা বলে তাহলে অন্য ব্যাপার। 2, যেখানে তোমার বারবার তুমি যে প্রশ্নটা তোলার চেষ্টা করছো, যে কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাজে কেন ফিরছে না, তাদের ফেরার জন্য আহ্বান করছে। সব পরিষেবায় কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা, আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্ট ঠিক এই প্রশ্নটাই একদম দেখো, আমাদের জুডিশিয়ারি, আমাদের তো 3টে অর্গান হয় স্টেটের, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। নিশ্চিতভাবে আমরা জুডিশিয়ারিকে সম্মান করি, সকলে আমরা জুডিশিয়ারি যে আইনের পথে চলবে আমরা আইনকে মেনেই চলবো, কিন্তু জুডিশিয়ারি তো স্টেট অর্গানের বাইরে নয়। নিশ্চয়ই কোনো স্টেট অর্গান চাইবে না যে স্টেটের একটা এমন সিচুয়েশন তৈরি হোক যেখানে বলা হচ্ছে তারা যাতে না, আমি স্টেট মানে রাষ্ট্রের কথা বলছি, স্টেট গভর্নমেন্টের কথা বলছি না, আমি সার্বিক যে সিস্টেম, এটা সিস্টেমের কথা হচ্ছে তো। কিন্তু আমার কথা ধরো, এই যে ডাক্তাররা আজকে আন্দোলন করছে, তারা কি ফাঁকায় আন্দোলন করছে? এরা তো রাজনৈতিক কর্মী নয়, বা এরা যদি মানুষের জীবনটাই না থাকে তাহলে কাকে পরিষেবা দেবে, কেন দেবে? যারা ডাক্তারি করে তারাও তো মানুষ। যেই মানুষগুলো মানুষের মানে সাধারণ লোকের চিকিৎসা করতে গিয়ে বাইরে থেকে লোক এসে আক্রমণ করছে, হামলা করছে, তারা এই ধরনের জিনিসের শিকার হচ্ছে, তারা কি করে পরিষেবা দেবে? এই ডাক্তাররাই তো মমতা ব্যানার্জির বাড়িতে সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে, এই ডাক্তাররাই তো রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক থাকে এবং একটা এমন ক্রাইসিস তৈরি না হয়, তার জন্য তারা এগ্রি করে আন্দোলনটা অন্য পথে চালিয়েছে, স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিয়েছে। শুভজিৎ, এই সমস্ত ঘটনার সাক্ষী গোটা বাংলা, কার্যত দেশ সাক্ষী। শশীদি বলুন। না, অনেকটা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন, এটাই আমি ভাবলাম। যাই হোক, আমি রেসপন্ড করব। না, আমার কথা হচ্ছে, দেখুন সবটাই বুঝছি আপনারা বলতে চাইছেন, মানে যেটা একটা ন্যারেটিভ বা উঠে আসছে যে ডাক্তাররা কাজ করছে না। আমি আবারও বলছি, আমরা সকলে চাই যে ডাক্তাররা কাজে ফিরে। ন্যারেটিভ উঠে আসার প্রসঙ্গকে যদি আমরা বাদ দিই, আজকে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে
কেন সব পরিষেবা, আমি এই প্রশ্নটা আমি শুরুতেও করেছি, এখনো করে যাচ্ছি। চিকিৎসকরা এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যে জিবি মিটিং করছে তাতে সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটা, এবং অনিকেত মাহাতোর বক্তব্য শুরুতে সঙ্গে আরেকজন জুনিয়র চিকিৎসকের বক্তব্য, তারাও কিন্তু বলছেন যে আমরা কোন কোন পরিষেবা বলছি, আমরা যদি ডাক্তার হতাম না তাহলে আমরা ফিল করতে পারতাম ওদের একটা সিকিউরিটির বিশাল ক্রাইসিসের মধ্যে রয়েছে। এখন যদি রাজ্য সরকারের ডাক্তার হওয়ার প্রয়োজন নেই। না আমি এক লাইন বলি, আচ্ছা আমি এক লাইন বলি, তুমি বলবে তারপর। আমি বলছি 13 বছরে আমাদের রাজ্য সরকার একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে এক্সরে মেশিন পর্যন্ত বসাতে পারেনি। এই কারণে কিন্তু কয়েক সপ্তাহ আগে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে একজন ডাক্তার মার খেয়েছে। আজকে আরজিকর ঘটনা ঘটে যাওয়ার পর 50-এর ওপরে দিন পেরিয়ে গেল, তারপরেও রাজ্য সরকার কি এমন সদর্থক ভূমিকা পালন করেছে এটা যদি সুশীদি আমাদেরকে বুঝিয়ে দেন পরিসংখ্যান দিয়ে, তাহলে আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিধিরা বারবার এসে বলছে যে আমরা চাইছি কোঅপারেশন হোক, আমরা চাইছি যাতে সবকিছু মিটমাট হয়ে যাক, আমরা চাই যাতে সবকিছু ব্যবস্থা ঠিক হয়ে যায়। কিন্তু ঠিক হতে গেলে খালি মুখে বললাম আর স্টেটমেন্ট দিতে হবে না, কার্যকরী করতে হবে। তো এই যে স্বাগত হাসপাতালের মধ্যে শশীদি এই প্রসঙ্গটা বারবার করে আসছে, অর্থাৎ ইমপ্লিমেন্ট মূলত ঠিক কোথায় কিরকম ভাবে করা হচ্ছে, রাজ্য সরকারের ভূমিকা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার ভূমিকা। অবশ্যই করে এই পুরো বিষয় নিয়ে আলোচনায় ফেরত আসবো প্রত্যেকের কাছে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আজকের আলোচনা যে প্রেক্ষাপটে মূলত জাস্টিসের জায়গায় এই মুহূর্তে মূলত সুপ্রিম কোর্টে ঠিক কি হয় শুনানিতে প্রত্যেকের নজর ছিল, কি উঠে আসে শুনানিতে আজ সুপ্রিম কোর্টে দেখব। আরজিকর কাণ্ড নিয়ে গত 17 সেপ্টেম্বরের শুনানিতে সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন বিচলিত করে দেওয়ার মতো। সোমবারের শুনানিতেও সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, তার উপর তদন্ত করছে সিবিআই, তারা তদন্ত চালিয়ে যাক। এই সময় জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি সিবিআইকে ইন্টারনেট প্রোটোকল ডিটেল রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন তা উদ্ধারের চেষ্টা চলছে। আরজি করে ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের ভূমিকা খতিয়ে দেখার জন্য আদালতের কাছে আবেদন করেন এডুলজি। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে বলেন, কিছু লোক ঘটনাস্থলে এসেছিলেন যারা হাসপাতালের কেউ নন, তারা পুলিশ আসার আগে এসেছিলেন, প্রিন্সিপালের ডাকে এসেছিলেন, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এখনো কর্মরত ওই হাসপাতালেই, তাদের সাসপেন্ড করা উচিত। সাসপেন্ড না করা হলেও অভিযুক্ত চিকিৎসকদের ছুটিতে পাঠানো হোক। আদালতে সিবিআই জানিয়েছে তদন্তের আওতায় এমন ব্যক্তির সংখ্যা 7। কারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তা পরদিন আদালতকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তুষার মেহতার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, যারা তদন্তের আওতায় তাদের মধ্যে কারা এখনো আরজি করে কর্মরত, শেষ পর্যন্ত রাজ্যকেই তো পদক্ষেপ করতে হবে। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী তখন বলেন, আমরা চিকিৎসকদের দাবি মেনে অনেককেই সরিয়ে দিয়েছি, কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একাধিক সংগঠনের আন্দোলন নিয়ে ভাবতে হচ্ছে। রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চায় আদালত। এজন্য আগামী 15 অক্টোবর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে রাজ্য। এই সূত্রেই এদিনের শুনানিতে উঠে আসে সাগর দত্ত হাসপাতালের সাম্প্রতিক ঘটনাবলীও। পাশাপাশি সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবির প্রসঙ্গ তোলেন তার পরিবারের আইনজীবী। নির্যাতিতার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলেও আদালতে জানান তিনি। ওঠে স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রসঙ্গও। বিষয়টির উপর নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগের আবেদন জানানো হয়। মামলার পরবর্তী শুনানি আগামী 14 অক্টোবর। অর্ণবাংশ নিয়োগী ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই শুনানির দিকে অবশ্যই করে 14 অক্টোবরের আবারও আমাদের সকলেরই নজর থাকবে। শশীদি, আপনি বলছিলেন আন্দোলন এবং পুরো জায়গাটা কোথাও একটা যেন ঘুরে যাচ্ছে, কেন বলছেন এই কথা? না, আমি বলছি যে যারা বলেছেন মাননীয় প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তাদেরই কিছু কিছু রেসপন্স আমি বলি। এক হচ্ছে যে আজকে সিবিআই তথ্য জমা দিয়েছে, সিবিআই জানে কি জমা দিয়েছে, সুপ্রিম কোর্ট জানে যে তার বন্ধ খামেতে তারা কি আছে সেটা জানে। আপনি আমি বিভিন্ন রাজনৈতিক দল এই অন্ধকারে ওটা কি ধরার চেষ্টা, তো কোনো এই আনুমানিকতা বলে লাভ নেই। কিন্তু কি আমরা জানছি, আমরা যেটা দেখছি যে আজকেও যে সিবিআই শিয়ালদা কোর্টে কাস্টাডি নিয়েছে এবং আজকে বলেছে জেল কাস্টাডি থেকে সিবিআই কাস্টাডি, ভালো কথা।
আমরা এটা জানি যে এই ধর্ষণের মৃত্যুতে ওই যে একটা অ্যারেস্ট হলো, যেটা কলকাতা পুলিশ করেছিল, তারপর আর অ্যারেস্ট হয়নি। আমরা কি জানি যে এখন অবধি চার্জশিট হয়নি। আমরা কি জানি, যেমন ঠিক রাজ্য সরকারকে জিজ্ঞেস করছে যে তুমি ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি সিসিটিভি কত দূর এগিয়েছো, সিবিআইকেও তো জিজ্ঞেস করতে হবে দেরি কেন। মূল বিষয়তে তো আসতে হবে, একটা অপরাধ, একটা ধর্ষণ, একটা মৃত্যু হয়েছে, ওটা তো আসতে হবে। এবার যে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের লড়তে হয়, এটাই আজকে প্রতিনিধিরা অনেক কথা বললেন। আপনি ছোট্ট করে আপনার আয়ুষ্মান ভারতটা নিয়ে চলে এলেন এর মধ্যে, এটা না করলে নয়। স্বাস্থ্যসাথী যেটা রাজ্য সরকারের প্রকল্প, আয়ুষ্মান ভারত হওয়ার আগে থেকেই আছে। এক, এটা বিপিএল এপিএল যেই তালিকায় হোক না কেন, মানুষ যে অ্যাভেল করতে চায়, আপনি আমি প্রত্যেকে হতে পারে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী সরকারি হাসপাতাল এবং অসরকারি হাসপাতালে বিভিন্ন গ্রেডেশনের হসপিটাল হয়, সমস্ত হসপিটালের পরিষেবা একরকম হয় না। তো অ্যাকর্ডিং টু দ্য টায়ার অফ দি প্রাইভেট হসপিটাল কোন কোন সীমাটা ইনক্লুড করা যায় সেই অবধি স্বাস্থ্যসাথী হয়। এখন আপনার কাছে তথ্য না থাকলে আমার কিছু করার নেই। বিজেপি না শিলাদিত্য, বিজেপি এমএলএ অশোক দিন্দা এবং অন্যরা তারাই জুনিয়র চিকিৎসকের আন্দোলনকে কি করেছিলেন? আপনারা প্রাতিষ্ঠানিকভাবে একজন অন ডিউটি ডাক্তারকে খুন এবং দর্শন করাচ্ছেন। তৃণমূল সরকারের থেকে প্রাতিষ্ঠানিকভাবে খুন এবং দর্শন করাচ্ছে, তারপরে আপনারা এসব কথা বলেন কি করে? আপনার নিজের আপনাদের পুলিশ ইনভলভ, তথ্য প্রমাণ লোপাটে, এখন জেলে বসে জেলের ভাত খাচ্ছে, তারপরে এই কথাগুলো বলেন কিভাবে আপনারা? আমিও বলবো এর থেকে নির্লজ্জ সরকার আমাদের রাষ্ট্রের বুকে এর আগে কখনো আসেনি। একেবারে আমাদের আলোচনা যেখানে এই মুহূর্তে থাকছে, অর্থাৎ মূলত এরপর জিবি মিটিং এ মূলত কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেদিকে, অপরদিকে নিরাপত্তার প্রসঙ্গ, জুনিয়র চিকিৎসকরা যে দাবি, যে বক্তব্য, যে অনুরোধ তাদের তরফ থেকে বারবার করে করা হচ্ছে, সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে আমরা আলোচনায় খোঁজার চেষ্টা করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ডক্টর ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরজি করের প্রাক্তনী হিসেবে যে প্রশ্নটা আপনাকে করবে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যেটা বলেছে, কেন সব পরিষেবায় কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই প্রশ্ন। আরজি করের প্রাক্তনী হিসেবে, সিনিয়র চিকিৎসক হিসেবে আপনি কি অনুরোধ করবেন জুনিয়র চিকিৎসকদের? দেখুন, যেটা হচ্ছে আমাদের এই ডাক্তারদের একটা বড় সমস্যা হচ্ছে, আমাদেরকে একটা নোবেল প্রফেশন, আমাদের গায়ে নোবেল প্রফেশনের একটা ছাপ আমাদের গায়ে রয়েছে। আমরা অনেক কিছু চাইলেও অনেক সময় আমাদের পেছন থেকে টেনে ধরে, সেটা সমাজ টেনে ধরে, রাষ্ট্র টেনে ধরে, মানুষ টেনে ধরে। সেই আঙ্গিকে যদি বলেন, তাহলে তো আমাদের কখনোই কোনো রকম কর্মবিরতিতে যাওয়ার কথা নয় বিজ্ঞানসম্মতভাবে। কিন্তু আপনি প্যারালালি আপনি চিন্তা করুন, একটা ছাত্র, একটা জুনিয়র ছাত্র যখন হাসপাতালে কাজ করবে, সে কতগুলো বাধার সম্মুখীন। প্রথমত, সে তার কলিগদের উপরে নির্ভর করতে পারছে না, তাদের মধ্যে দিয়ে থ্রেট কালচার দিয়ে সে আক্রান্ত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মৃত্যু হচ্ছে। তার বাইরে সে যখন আবার কাজ করতে যাচ্ছে, তখন পেশেন্টের বাড়ির লোক তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হয়ে তারা নিরাপত্তা বোধ করছে না। এটাও যদি পার হলো, তারপরে রইল রাজনৈতিক নেতাদের কদর্য ভাষা এবং তাদের রাজনৈতিক আক্রমণ নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য। নিশ্চয়ই আপনারা দেখেছেন কদিন ধরে কয়েকজন রাজনৈতিক নেতা এবং তাদেরকে সেই রাজনৈতিক দলের লোকেরাই আক্রমণ করে তাকে বলেছে এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয় বা এই ধরনের প্ররোচিত করা উচিত নয়। তাহলে আমি কি করে, আজকে আমার বাড়ির যদি একটা মেয়ে থাকতো, আমি তাকে কি করে বলবো বলুন তো দেখি? তুমি যাও সাগরদত্তে গিয়ে কাল থেকে রাত্রে কাজ করতে যাও, তুমি যাও সিএনএমসিতে গিয়ে কালকে থেকে কাজ করো, তুমি যাও রামপুরহাটে কালকে গিয়ে কাজ করো। আপনার বাড়ির ছেলে মেয়ে হলে তাকে কি আপনি নিরাপদ বোধ করবেন? আপনার বাড়ির যদি একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, সে যখন কাজ করতে যাবে আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন?
আমরা তো ডাক্তারের পাশাপাশি কারোর বাবা, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, সেই জায়গাটা তো বুঝতে হবে। আমরা তো যেই ডাক্তারি পড়তে আসলাম মানেই কম্পিউটারে আমাদের সব ব্লক হয়ে গেল, সেটা তো হয়। ডক্টর ব্যানার্জি একটুখানি প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু শশী পাঁজা, শশীদি আমাদের সঙ্গে রয়েছেন। শশীদি, একদিকে আপনার রাজনৈতিক পরিচয় রয়েছে মন্ত্রী, আর অপরদিকে আপনার অন্যতম পরিচয় হচ্ছে চিকিৎসক। এই জায়গাটায় আরেকজন চিকিৎসক বলছেন এই নিরাপত্তাহীনতার প্রসঙ্গটা, কি বলবেন এ নিয়ে? নিশ্চয়ই দেখুন, এটা হওয়াই উচিত নয়। প্রথমত এই থ্রেটই বলুন কিংবা নিরাপত্তার অভাব, সেটা অনুভব করা উচিত নয়। আমিও আরজি করে দীর্ঘদিন আমার পড়াশোনা করা এবং ওখানেই কাজ করেছি। আরেকটাও হচ্ছে যে অদ্ভুতভাবে আপনি দেখবেন কিছু অপ্রীতিকর ঘটনা কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট সেট আপেও হচ্ছে। ভাঙচুর হয়ে গেল, পেশেন্ট পার্টি ঢুকে গিয়ে ভাঙচুরও করলো, অথচ সেখানেও অনেক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও, মানে প্রাইভেট সিকিউরিটি ইত্যাদি থাকা সত্ত্বেও। সুতরাং কোথাও না কোথাও আমরা মেডিকেল ডাক্তার, আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স কিছু বলে যে সব পেশেন্টকেই আমরা ভালোও করতে পারবো না, কিছু কিছু মৃত্যু আমাদের হাতের বাইরেও থাকে। সেখানে পেশেন্ট পার্টিও হিসেবেও তারা উত্তপ্ত হয়ে যান এবং সেটা হওয়া উচিত নয়। এটা আমাদের সার্ভিসে আমরা দেখেছি, এটা প্রাইভেটের ক্ষেত্রে আপনি দেখেছেন কিনা বলুন, ভাঙচুর হয়েছে, সেটা বিভিন্ন জায়গাতেও হয়েছে। শশীদি, এখানেই তো আমি একটুখানি আটকাচ্ছি শশীদি, আমি একটুখানি আটকাচ্ছি শশীদি, এখানেই তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রশ্নটাই বারবার করে চলে আসছে নিরাপত্তাহীনতার বিষয়ে চিকিৎসকদের। রাজনীতির কোনো জায়গা নেই, না একেবারে জায়গা নেই, একেবারে জায়গা নেই, কিন্তু রাজনীতির বিষয়ে চলে আসছে কেন, এটাও তো প্রশ্ন। শশীদি, যে রাজনৈতিক দল হওয়া উচিত নয় তার বিরুদ্ধে স্টেপ নেবে নিশ্চয়ই। এখন রোগী কল্যাণ সমিতি, তাদের মাথার উপর থেকে যারা তথাকথিত রাজনৈতিকভাবে নির্বাচিত বলে হুমায়ুন কবির, আমরা হুমায়ুন কবির কি বললো স্টেটমেন্ট, শশীদি আপনাকেও একটু বিরত করছি, একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন শশীদি প্লিজ। ডক্টর ব্যানার্জির কাছে একটা প্রশ্ন করে নেব। ডক্টর ব্যানার্জি, আপনি যে কথাটা বললেন একটু আগে, যে মানে ব্যক্তি শিবব্রত ব্যানার্জি, তার কাছে কি এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে নিরাপত্তার বিষয়টা এনশিওর করার প্রসঙ্গটা সবার আগে? ডক্টর ব্যানার্জি, না, পুরো সমস্যাটা যদি মেটাতে হয় তাহলে তো এটাকে এনশিওর করতেই হবে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনি যদি এটা একটা লক্ষ্য করেন, আমি একটা জিনিস অবজার্ভ করছি, সেটা হচ্ছে হঠাৎ গত 3 দিন ধরে বা 4 দিন ধরে যেন সব কলেজে কলেজে হঠাৎ যেন আক্রমণ একটা বেড়ে গেল কোনো কারণে। কেন আমি জানি না, ইট ইজ মাই অবজারভেশন। আপনারা নিজেরা বলুন বুকে হাত দিয়ে, যে হঠাৎ সাগর দত্তে হলো, হঠাৎ সিএনএমসিতে হলো, হঠাৎ রামপুরহাটে হলো। হ্যাঁ, মানে এই কলেজগুলো তো এমন নয় যে আজকে প্রথম কলেজগুলো আছে, তো বহুদিন ধরে কলেজগুলো আছে। সুতরাং এর ভিতরে কোনো যদি রাজনীতি থাকে তাহলে সেই রাজনীতিটা আমাদের সকলকে তার বিরুদ্ধে উঠে একটা প্রতিবাদ করে বলা উচিত যে আরে বাবা, আমরা ডাক্তাররা কাজ করতে এসেছি, আমরা কিন্তু এই দলাদলি মিছিল এসবের মধ্যে আমরা কেউ থাকতেও চাই। গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই কার্যত আবেদনের সুরে বললেন আমরা ডাক্তাররা কাজ করতে এসেছি, এসবের মধ্যে আমরা নেই। এক্স্যাক্টলি সো, ঠিক এই জায়গাতে আমরা আসবো, কিন্তু তার আগে শামিন্দার কাছে একবার আসবো। শামিন্দা, যে প্রসঙ্গটা বা যে প্রশ্নটা একদম শুরুতে আপনার কাছে তুলে ধরেছিলাম, অর্থাৎ ইতিমধ্যেই যেটা বলা হয়েছে, অর্থাৎ চিকিৎসকদের আইনজীবী বলেছেন যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এখনো পর্যন্ত ওই হাসপাতালেই কর্মরত। কোন কোট আনকোট এই জায়গায় কোথাও কি প্রভাবশালীর প্রসঙ্গ কার্যত উল্লেখ না করে উল্লেখ? আমার মনে হয় এটা নিয়ে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে কারোর কোনো সন্দেহ নেই। আপনি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন, তাকে সাপোর্ট দেওয়ার জন্যে ওই দিন শিয়ালদা হাইকোর্ট চত্বরে অন্তত 5 থেকে 7টা পুলিশ স্টেশনে ওসি উপস্থিত ছিলেন, যে তাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে। তাহলে একজন অপরাধীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তিনি আর ওসির পদে নেই, তিনি একজন অপরাধী, তাকে সাপোর্ট দেওয়ার জন্য পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নেমে আসছে। আর আমাদের সরকার যদি চাইতো, যে অ্যাডমিনিস্ট্রেশন চাইতো এদেরকে রাখবো না ব্যবস্থাপনার মধ্যে, তাহলে সরিয়ে ফেলতে পারতো। তাই আমি শুরুতে যেটা বলার চেষ্টা করছিলাম
যে সরকারের সদিচ্ছার অভাব আছে, আসলে সবকিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে। এক হচ্ছে নিরাপত্তা এনশিওর করার বিষয়, দুই হচ্ছে সদিচ্ছার অভাব রয়েছে। কেন আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, শুধু তাই নয়, আমি জানি এই শব্দে বন্ধে শশীদির আপত্তি রয়েছে। এর আগেও শশীদি বলেছেন যে এটা ঠিক শব্দ বা ঠিক বাক্য নয়, অর্থাৎ থ্রেট কালচার। এই প্রশ্ন কেন উঠে আসছে আমরা বোঝার চেষ্টা করব আলোচনায়। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে কুণাল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আরজিকর আবহে বাম আমলকে কটাক্ষ করে কি বলেছেন শোনাবো। আরজিকরের ঘটনা ভয়ঙ্কর, 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, বাকিটা এখন সিবিআই এর হাতে, সিবিআই তদন্ত করুক। কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতেও বাম জমানের এই জাল ওষুধ চক্র ইত্যাদি ইত্যাদি, এর পরেও তো আমরা দেখেছি মেডিকেল কিট কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে কমরেডরা সাধু সেজে বড় বড় কথা বলছেন, দয়া করে এই ইস্যুতে আর এই ধরনের নাটক করতে যাবেন না। শুভজিৎ, সাধু সেজে বড় বড় কথা, হ্যাঁ সে তো আমিও তো দেখেছি কুণাল ঘোষকে প্রিজেন্ট ভ্যান বাজাতে, আরও বিভিন্ন কিছু। আর কুণাল ঘোষ যদি এত কিছুই জেনে থাকে, আমার তো মনে হয় সিবিআই উচিত কুণাল ঘোষকে ডাকা এবং ডেকে জিজ্ঞেস করা যে কোথায় কোথায় কী কী কেলেঙ্কারি হয়েছে, কোন সালে কোন মাসে, আপনার কাছে তথ্য থাকলে আপনি দিন। যদি কেউ এখনও বেঁচে থাকে বা থাকে এখনও, তাদেরকে অ্যারেস্ট করা হোক, কোনো অসুবিধা নেই তো। কিন্তু এসে টিভির সামনে এসে বড় বড় কথা বলবে, আবার তারপরে কিছুদিন পর ওনার পার্টি বলবে যে না এটা আমাদের স্টেটমেন্ট না, ওটা কুণাল ঘোষের ব্যক্তিগত স্টেটমেন্ট। বাম আমলে অসাধু চক্রের, আমি তো বললাম তো, যদি বাম আমলে অসাধু চক্র চলে থাকে, আমরা তো তৃণমূলের মতো নেই যে বলবো যে কিছুই হয়নি, সাজানো ঘটনা। যদি হয়ে থাকে তদন্ত করুক না। কুণাল ঘোষের দল, মানে কুণাল ঘোষ যে দলের প্রধান মুখপাত্র, মাঝে মাঝে রাত্রিবেলা থাকে আবার সকালে থাকে না, সেই দলের তো এখন সরকার রয়েছে, তারা তদন্ত করুক, কমিশন করুক। একাধিক তো কমিশন করেছিল। এই আপনি প্রশ্নের উত্তর পাবেন না, এড়িয়ে যাবে, প্রশ্নের উত্তর পাবেন না, দিলাম তো ম্যাডাম, এড়িয়ে যাওয়াটাই হচ্ছে প্রশ্ন তো উত্তর দিলাম আমি আপনাকে। আপনি তো মন্ত্রী, আপনি তো মন্ত্রী। না ম্যাডাম, আপনি তো মন্ত্রী, আমি তো সাধারণ লোক। ওই যে আরে আমি তো সাধারণ লোক, আপনি তো মন্ত্রী, আপনি তদন্ত করুন না, তদন্ত করুন না, তদন্ত না করে খালি গোল গোল কথা বলবেন। এবার প্রশ্নের সরাসরি জবাব দিন। প্রশ্ন করছিলেন আমায়, এবার প্রশ্নের জবাব দিন না। আপনাকে তো এতগুলো প্রশ্ন করা হলো কেন? শুনুন, আপনাকে তো এত প্রশ্ন করা হলো। ডক্টর শিবব্রত ব্যানার্জি আছেন, তো উনি একটা দুঃখ প্রকাশ করছিলেন যে হঠাৎ এই 3-4 দিন ধরে কোথাও একটা মানে বিভিন্ন হাসপাতালে কেন এরকম হচ্ছে। এটা সত্যি চিন্তার বিষয়। আমি জাস্ট ওনাকে একটু টাচ করতে চাইছি। মানে আমাদের মনে হচ্ছে আপনি শিবব্রত ব্যানার্জি বুঝবেন। আপনি দেখুন আন্দোলনের স্লোগানগুলো কি আছে, কাশ্মীর কি আজাদি, আজাদি আজাদি, এই আগুনটা মিটতে দেব না। এই স্লোগানগুলোতে ডক্টর ব্যানার্জি আপনাকে ইঙ্গিত দেবে যে রাজ্যকে অশান্ত করতে চাইছে কিছু রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিছু রাজনৈতিক পার্টি, এবং এরা যখন পেশেন্ট পার্টি আক্রমণ করবে এটাতে এরা পাশে দাঁড়াবে না। আর আছেন বিজেপির মতো কিছু জন যারা সারাক্ষণ ফেক নিউজ কারবার করে। বামেদের বক্তব্য শুনেছি, একবার বিজেপির কথা শুনে নিই, আপনার কাছে আসবো। অভ্র, আচ্ছা দিদি সম্মানীয় শশীদি একদম ঠিক কথা বলেছেন। কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান ওঠে কিভাবে, যেই বামপন্থী বা অতি বামপন্থীরা দিয়েছে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে। কিন্তু তার সঙ্গে আমার একটা প্রশ্ন জুড়ে আমি দিচ্ছি যে 8B মোড়ে গতকাল যখন কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলছিল কয়েকজন বাম অতি বাম, তখন পুলিশ সঙ্গের মতো ওখানে পাশে দাঁড়িয়েছিল, পুলিশ কিছু করেনি কেন? এখন অবধি কি পুলিশ এফআইআর করেছে? এবং যারা এই স্লোগান দিয়েছে তারা কি অ্যারেস্টেড? এই উত্তর উনি আগে দিন। এই নাটক বাড়িটা বেশি দিন চলবে না। তৃণমূল যতই এই ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র করুক, একটা জিনিস পরিষ্কার, রাজ্যের শিরদাঁড়া হওয়ার কথা ছিল আমাদের হেলথ সিস্টেম। সেখানে দাঁড়িয়ে হেলথ সিস্টেমকে পুরো ছ্যাবলামের জায়গায় নিয়ে গেছে তৃণমূল। তিনজনকেই থামাবো। বৃহত্তর অ্যাসপেক্ট হেলথ সিস্টেম, এই পুরো বিষয়ের জায়গায় দাঁড়িয়ে শশীদি আপনার কাছেই আসবো। শেষ প্রশ্ন আপনার কাছে যেটা করব, একেবারে আলোচনার নির্যাস থেকে যে ক্ষেত্রটা বা যে প্রশ্নটা উঠে আসছে, 1 চিকিৎসকদের নিরাপত্তাহীনতা, 2 চিকিৎসকদের নিরাপত্তাহীনতা, 3 চিকিৎসকদের নিরাপত্তাহীনতায়, 4 প্রশাসনের কি উদ্যোগ, কি সিদ্ধান্ত?
প্রশাসন এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডক্টরসরা, হেলথ সিস্টেম, এই দুজনই কিন্তু সুন্দরভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কাজ হবে। বাকি রাজনৈতিক ফায়দা তোলার জন্য যারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে সংযত হতে হবে। জুনিয়র ডাক্তাররাও আস্থাশীল এবং এটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে কাজ করবে। সুপ্রিম কোর্টের কাছে আমরা জমা দিয়েছি আমাদের দায়িত্ব আমরা পালন করব। এই বাম আমলের মতো নয়। আর বিজেপির কোভিডের বডিগুলো ভেসে যাচ্ছিল, সেটা মনে আছে তো? সেটা মনে রাখবেন। স্বাস্থ্য নিয়ে কখন বলবেন, কখন বলবেন না। ওমা লাইন কেটে গেল। এক্সিকিউশন দরকার তো, খালি বললে তো হবে না। শশীদি, এই মুহূর্তে নিরাপত্তা নিয়েই সব থেকে বড় প্রশ্ন। অনেক দাবি থাকতে পারে জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের, কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করা, এই দাবিতে সরকার অতি দ্রুত কি সিদ্ধান্তের কথা জানাতে পারে? অতি দ্রুত শিলাদিত্য, আপনিও জানেন, নিয়োগ হয়েছে, ট্রেনিং হচ্ছে, সিকিউরিটি কলকাতা পুলিশের পক্ষ থেকেও নতুন জনকে নিয়োগ হয়েছে এবং এইটা সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে। এরা জানতে পারবে না, এরা জানতে চায় না, এরা জানতে চায় না, এরা ফেক নিউজ, এরা মিথ্যে কথা বলে। আমাদের সুপ্রিম কোর্টের কাছে সমস্তটা জমা আছে যে কজন সিকিউরিটি আমাদের আলোচনা অবশ্যই করে রেস্ট্রিক্টেড থাকবে, ব্যক্তি আক্রমণ নয়। মন্ত্রী, তোমারও অভ্র মন্ত্রী, আমারও মন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই জায়গায় তার প্রতি আমাদের অবশ্যই করে সম্মান থাকবে। তোমাদের প্রত্যেকের প্রতি যেমন আমাদের সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আলোচনায় যে প্রসঙ্গ বা যে প্রশ্নটা বারবার করে আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে সকলে তাকিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এরপর জিবি মিটিং যা চলছে এই মুহূর্তে, কোথায় মূলত কি সিদ্ধান্ত হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্ত। নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান শুভদীপ এবং নীলাঞ্জনার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।